আচ্ছা, সবাই যখন এত করে বলছেন আমি ভেবে দেখব। নিশুয়া তুমি চুপ কেন? আপনাদের কথা শুনছি। ও চুপ থাকলেই ভালো। বকবক শুরু হলে আর বন্ধ হয় না সহজে। তোমার মতো গোমরামুখী হব? না বোন, তোর আমার মতো হওয়া লাগবে না। রবিন ঈশুয়ার দিকে তাকিয়ে, মাই শালি সাহেবা বেটার দেন ইউ। হইছে, রতনের রতন চিনে। সবাই হা হা করে হেসে ওঠে। সবাই অনেক মজা করে গল্পগুজব করে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। রাতে ডিনার সেরে ঈশুয়া রুমে এসে অস্বস্তিতে পড়ে গেল। রবিন শুয়ে আছে বিছানার মাঝ বরাবর। এই কয়দিন দুজনের মধ্যে মনোমালিন্য একটু বেশি থাকাতে কেমন যেন রাতের সময়গুলো সেটা একেবারে খেয়াল করেনি দুজনের কেউই। ঈশুয়া হালকা কেশে তার উপস্থিতির জানান দেয়, কিন্তু রবিন নাছোড় বান্দা বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে। আর একটু ডান দিকে সরে গেলে আমার জন্য সুবিধা হতো। কেন, তোমার কি কোনো ছোঁয়াচে রোগ আছে? মানে? আছে নাকি তাই বলো। না, নেই। আমারও নেই। তাহলে কারোরই যেখানে ছোঁয়াচে রোগ নেই সেখানে সরে সরে থাকতে যাব কোন দুঃখে? পাশাপাশি শুয়ে পড়ুন মিস অধ্যাপিকা। ঈশুয়া কথা বাড়ালো না। রবিন আবারও বলল, আমার প্রতি ভালোবাসা মায়া থাকুক আর না থাকুক, বিশ্বাসটা রাখলে খুব খুশি হব। ঈশুয়া শুয়ে পড়ে একপাশ ফিরে। রবিনও লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দেয়। অন্ধকারে দুটো মানুষ একই রুমে একই বিছানায়। বিছানাতে দূরত্ব খুব একটা না থাকলেও মনে তাদের হাজার হাজার মাইলের দূরত্ব। ঈশুয়া আর রবিনের নিঃশ্বাসের আওয়াজে ভারী হয়ে আছে রুমের পরিবেশ। কোনো কথা নেই, শব্দ নেই, দুজনের নিঃশ্বাস যেন সারা রুম জুড়ে পায়চারি করছে। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। ওই ড্রেসগুলো পরতে বারণ করেছেন কেন? সেটা আপনার না জানলেও চলবে। আসলে আজ একটা ড্রেস পরতে খুব ইচ্ছে করছিল, পরিনি আর আপনার কথাটা মনে হওয়াতে। কোন কালারেরটা? ব্ল্যাক রেড। আচ্ছা, কাল শপিং থেকে একটা নিয়ে আসবো। আশ্চর্য, ঘরে ড্রেস থাকতে আপনি সেম ড্রেস আবার কিনে আনবেন? হ্যাঁ, তারপরেও ওইটা পরা যাবে না এখন। কিন্তু কেন? বলতে পারবো না, ঘুমাও এখন। আগে বলুন। রবিন দুষ্টু হেসে, শুনবে? বলুন। সত্যি? আরে বাবা হ্যাঁ। রবিন তার মুখটা ঈশুয়ার কানের কাছে নিয়ে আসে। অন্ধকারে রবিনের নিঃশ্বাসের গরম হাওয়া ঈশুয়ার কানে লাগতেই শিউরে ওঠে সে। ওই ড্রেসগুলোতে আপনার পিঠের জোড়া তিলখানা স্পষ্ট দেখা যাবে। ঈশুয়ার চোখ দুটো মার্বেলের মতো বড় বড় রূপ ধারণ করলো। রবিন আবারও বলল, এখন আপনি এমন পরিস্থিতিতে আমার সামনে ঘোরাঘুরি করলে আই ক্যান কন্ট্রোল মিস অধ্যাপিকা। মানে? ডিটেলসে বলতে হবে নাকি? বেহায়া কথাবার্তা যাবে না কখনো। রবিন উচ্চস্বরে হেসে ওঠে। ঈশুয়া বিরক্ত হয়ে বলল, আপনি কি করে জানলেন আমার জোড়া তিলের কথা? আপনি প্রথম দিন ভার্সিটিতে পিঠ খোলা রেখে শিক্ষকতা করতে গিয়েছিলেন বিধায়। আপনি সেই ছেলেটা কোন ছেলেটা? যে আমাকে বলেছিল? জি, দুর্ভাগ্যবশত আমি সেই ছেলেটা। ঈশুয়া রবিনের কথা শুনে চুপ মেরে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর, থ্যাঙ্কস আ লট অ্যান্ড গুড নাইট। ধন্যবাদ কেন? সেদিন হেল্প করার জন্য। ঈশুয়া আর রবিনের মাঝে নিস্তব্ধতা নেমে এলো। রাতটা কাটতে থাকে নতুন সকালের আগমনের উদ্দেশ্যে। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট করে যে যার কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। রবিন আর ঈশুয়া একসঙ্গে ভার্সিটির উদ্দেশ্যে বেরোতে যাবে, তখনই সিনথিয়া এসে চোখ দিল। রবিন গাড়ির ড্রাইভিং সিটে বসে যেই ঈশুয়াকে গাড়িতে উঠতে বলল, তখনই সিনথিয়া ঈশুয়াকে হালকা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজে উঠে বসল রবিনের পাশে। সিনথিয়া ঈশুয়ার দিকে তাকিয়ে, সরি, আমি পিছনে বসতে কমফোর্টেবল নই, কিছু মনে করো না প্লিজ। ঈশুয়া মুখ গোমরা করে, ইটস ওকে, নো প্রবলেম। থ্যাঙ্কস। ঈশুয়া যেই গাড়ির পিছনের সিটে উঠতে যাবে, তখনই এই শহরের সবচেয়ে দামি গাড়িটা তার অন্য পাশে এসে দাঁড়ালো। গাড়ির ড্রাইভিং সিটে বসা রিদিমা তার মাথাটা গাড়ি থেকে বের করে দিয়ে ঈশুয়াকে উদ্দেশ্য করে বলল, কোনো সমস্যা না থাকলে আমি তোমাকে ড্রপ করে নিচ্ছি। ঈশুয়া কেন, কারোর সাধ্য নেই রিদিমার মুখের উপর না করার। আজ পর্যন্ত কারো ভাগ্য ছিল না রিদিমার পাশে বসার, আর আজকে রিদিমা নিজ থেকে কাউকে বলছে ড্রপ করার কথা। ঈশুয়া উঠে বসে রিদিমার পাশে। রিদিমা রবিনের দিকে তাকিয়ে বলে উঠল, যে জিনিসটার দায়িত্ব নিতে পারবি না সেটার দায়িত্ব নিতে আগ বাড়িয়ে যাস কেন, স্ক্রাউন্ডেল। রবিন মিন মিনিয়ে, আমি কি করলাম?
বাই, টেক কেয়ার গাইস। ইশওয়া আর রিদিমার গাড়ির স্পিড বেড়ে গেল। রবিন একবার সিনথিয়ার দিকে তাকিয়ে রেগে ফুল স্পিডে গাড়ি ছাড়ল। সিনথিয়ার যেন কোনো কিছুই গায়ে লাগছে না। না বোঝার ভান ধরে রবিনের পাশে বসে আছে সে। রিদিমা ইশওয়ার ভার্সিটির সামনে গাড়ি থামালো। ইশওয়া নামতে যাবে তখনই রিদিমা বাধা দেয়। ইশওয়া আর চোখে তাকায় রিদিমার দিকে। কিছু বলবে আপু? 2 মিনিট বস, কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আর ইউ ক্রেজি শোয়া? কেন আপু, আমি কি করলাম? দেখো, বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, তুমি অস্বীকার করলেও বাইরের দুনিয়াতে সবার সামনে এখন তুমি রবিন চৌধুরীর ওয়াইফ। তাই বলছি, এখন সম্পর্কটাকে স্বীকৃতি দাও, নয়তো পরে অনেক দেরি হয়ে যাবে। আমার সময়ের প্রয়োজন। কত সময় লাগবে? নাও তারপর একটা সলিড ডিসিশন জানো রবিনকে। এভাবে অন্যের সাথে নিজের লাইফ পার্টনারকে ছেড়ে দিতেই নেই, অধিকার দেখাতে চেষ্টা করো। ভালোর জন্য বললাম, বাকিটা তোমার ইচ্ছে। ইশওয়াকে বিদায় জানিয়ে রিদিমা চলে গেল। রিদিমার কথাগুলো বারবার বাজতে থাকে ইশওয়ার কানে। সত্যিই তো, নিয়তি কারোর হাতে নেই। এখন কি করবে ইশওয়া? ভাবছে সে। মেনে নিবে সবকিছু? রবিনকে সুযোগ দেওয়া দরকার। ইশওয়া ফার্স্ট ইয়ারে ক্লাস নিচ্ছিল। রবিন আর সিনথিয়া মাঠের মাঝখানে দাঁড়িয়ে বাকি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ইশওয়া ক্লাসরুমে আছে ঠিকই, কিন্তু চোখ দুটো রবিনকে যেন কড়া পাহারা দিচ্ছে। রবিন মাঠের মাঝখানে একটা বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পাশে বসে আছে শুভ, তার বরাবর সামনে নয়ন, তুলি আর সিনথিয়া। রবিন হেসে হেসে উঠে কিছুক্ষণ পর পর। এই হাসিটাকে আজ ঈশ্বর কাছে দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসি মনে হচ্ছে। হঠাৎ সিনথিয়া রবিনের কাঁধে হাত রাখে। ঈশ্বর কপালে ভাঁজ পড়ে। তারপর সিনথিয়ার হাত রবিনের শার্টের কলারে গেল। ঈশ্বর দূর থেকে সবকিছু ভালো করে দেখতে লাগলো। রবিন কিছুই বলছে না সিনথিয়াকে। ঈশ্বর ভীষণ রাগ হলো। সে তার রাগ দমন করতে পারছে না যেন আজ। রবিন অনেকক্ষণ আড্ডা দিয়ে কোনো একটা কাজে ভার্সিটির দোতলায় যাচ্ছে। ঈশ্বর যেন এই সুযোগটাই খুঁজছিল। রবিন লাইব্রেরিতে ঢুকলো। লাইব্রেরিটা একদম ফাঁকা। এখন প্রায় সব স্টুডেন্টরাই ক্লাস করছে, বিধায় কেউ নেই আপাতত। রবিন কর্নারে একটা বুকশেলফের দিকে এগিয়ে গেল। ধরাম করে দরজা লাগানোর আওয়াজ হতেই পিছনে ফিরল রবিন। রীতিমতো ঈশ্বরকে দেখে অবাক হলো। তুমি? কেন, অন্য কেউ আসার কথা ছিল নাকি? রবিন ভ্রু কুঁচকে তাকিয়ে। হোয়াট? ঈশ্বর এগিয়ে এসে রবিনের কলার চেপে ধরে। রাগে ফর্সা গাল দুটো টমেটো হয়ে আছে। কি হয়েছে? সিনথিয়ার সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? রবিন ব্যাপারটা বুঝতে চেষ্টা করছে। ঈশ্বর কপালে গলায় হাত দিয়ে বলে, জ্বর তো নেই? কিছু খেয়েছো নাকি? আর একবার সিনথিয়ার সাথে দেখলে আপনাকে খাবো, একেবারে গিলে খাবো। রবিন দুষ্টু হেসে। জেলাস? সো হোয়াট? আমার বর, আমি জেলাস হতেই পারি, এতে অসুবিধার কিছু নেই। ঈশ্বর রবিনের কলার চেপে ধরে কাছে টেনে নাকে নাক ঘষে বলল, অন্য মেয়েদের সাথে মিশতে লজ্জা করে না? ঘরে বউ রেখে পরনারীতে। আর কিছু বলতে দিল না ঈশ্বরকে রবিন। ঈশ্বর কোমর জড়িয়ে কাছে টেনে এনে বলল, এরকম বউ বউ অধিকার দেখালেই হতো আগে। ঈশ্বর লজ্জায় নেতিয়ে পড়ে। রবিন ঈশ্বর কপালে একটা চুমু খেলো। তারপর বলল, মহারানীর আদেশ শিরোধার্য। ক্লাস রেখে এসেছি, এখন যাই। রবিন ঈশ্বর হাত শক্ত করে ধরে। চলে যাবে? যাবে? ঈশ্বর হেসে। যেতে দিন, যেতে হবে। রবিন হাত ছেড়ে দিল। ঈশ্বর লাইব্রেরি দরজায় দাঁড়িয়ে পিছন ফিরে তাকিয়ে বলল, নারীর মন বুঝতে শেখো প্রিয়, হাত ছাড়তে বললেও ধরে রাখতে শিখো। রবিন হেসে একটু জোরেই বলে উঠল, লাভ ইউ মিস অধ্যাপিকা, লাভ ইউ সো মাচ। ঈশ্বর হেসে বেরিয়ে গেল। রবিন যেন আজ পুরো আকাশটাই হাতে পেয়েছে। মনে মনে বলল, এটা তুমি কি করলে অধ্যাপিকা? এবার যে শুধু জ্বলতে হবে তোমাকে। এতদিন অনেক জ্বালিয়েছ আমাকে। বিকেল 4টে। রিদিমার অফিসের নিচে দাঁড়িয়ে আছে সাদের গাড়ি। সাদ 2বার কল করে রিদিমার নাম্বারে। রিদিমা 2 মিনিট পর বেরিয়ে আসে অফিস থেকে। জলদি উঠো। রিদিমা গাড়িতে উঠে বসে। সাদ ড্রাইভ করছে। 15 মিনিট পর কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছয় সাদ, রিদিমা।
অতিথিদের আসনের 2 নম্বর সারিতে এসে বসে দুজনে। শুরুতেই কিছু গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন, তারপর কিছু বিনোদন নাচ দেখানো হয়। সব শেষে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা প্রথম শ্রেণীর লোকদের কিছু সম্বর্ধনা দেওয়া হবে। এখন সবার নাম ঘোষণা করার পালা। রিদিমা আর সাদ মনোযোগ দিয়ে শুনছিল স্টেজের দিক থেকে আসা কথাগুলো। হঠাৎ পাশেই কাউকে বসতে দেখে ফিরে তাকালো সাদ। কেমন আছিস দোস্ত? শাহিদকে দেখে মাথা গরম হয়ে গেল সাদের। রাগ কন্ট্রোল করতে হয় কি করে এটা ডক্টররা ভালো করেই জানে, তাই চুপচাপ সামনে তাকালো পুনরায় সাদ। কিরে, কথা বলছিস না যে? রিদিমা এবার চোখ পাকিয়ে তাকালো শাহিদের দিকে। রিদিমার দিকে তাকিয়ে শাহিদ বলল, কেমন আছেন প্রিয়দর্শিনী? আমরা একটা ইভেন্টে এসেছি, ফালতু কথা বলার জায়গা এটা নয়। শাহিদ সাদের কাঁধে হাত রেখে। রিদিমার রাগের পিছনে না হয় কোনো কারণ আছে। তুই কেন কথা বলছিস না বলতো? রুচি নেই তোর সাথে কথা বলার। এভাবে রিয়েক্ট করছিস কেন? অন্তত তোর মতো চিট তো করছি না। হৃদের সাথে ভাবে চিট করতে লজ্জা করলো না তোর? ও, এই একই ব্যাপারে দুজন ক্ষেপে আসিস আমার উপর? রিদিমা দুজনের দিকে তাকিয়ে। শ্যাট আপ, কি হচ্ছেটা কি? তোদের জন্য কিছু বুঝতে পারছি না। তখন মঞ্চের দিক থেকে আওয়াজ এলো। একটু আগে যাকে সম্বর্ধনা জানানো হলো তিনি আর চৌধুরী। উনি স্পেশাল অফিসার অফ। শোন, তোদের বিষয়টা এক্সপ্লেইন করতে দে। ইস, শুনতে পেলাম না। বাজে কথা না বললেই নয় এখানে। আমরা কেউ তোর কোনো অজুহাত শুনতে চাই না। কথা না শুনে জাজ করা ঠিক না। তখনই মঞ্চের দিক থেকে আওয়াজ আসে। সাদ আহসান, বেস্ট ডক্টর, দেশের উজ্জ্বল ভবিষ্যতের হাতে সম্ভাবনা তুলে দিব আমরা। সাদ অ্যানাউন্সমেন্ট শুনে এগিয়ে গেল মঞ্চের দিকে। সাদ উঠে যাওয়ার পর রিদিমার পাশে এসে বসে শাহেদ। রিদিমা আর চোখে তাকায় একবার, তারপর আবার সামনে দৃষ্টি দিল। শাহেদ তার কাঁপা কাঁপা হাতে রিদিমার হাতে হাত রাখলো। তুমিও একবার সুযোগ দিবে না আমাকে প্রিয়দর্শিনী? এটা সঠিক জায়গা নয়, হাত ছাড়ুন। হাত সরিয়ে নিল শাহেদ। সাদ যথাস্থানে ফিরে এসে নিজের আসনে শাহিদকে দেখে মনে মনে খুব ক্ষিপ্ত হলো, কিন্তু প্রকাশ করল না। সাদ বসতে বসতে বলে, তা হঠাৎ হাই স্কুলের টিচার এই অনুষ্ঠানে? শাহিদ কিছু বলতে যাবে তার আগে স্টেজ থেকে এখন সম্ভাবনা নিতে মঞ্চে আসবে গোয়েন্দা বিভাগের হেড শাহেদ শাহরিয়ার। সাদ হা হয়ে গেল। রিদিমার কোনো হেরফের নেই। শাহিদ এগিয়ে যায় স্টেজের দিকে। সাদ রিদিমার দিকে তাকিয়ে। শাহেদ সিআইডি অফিসে? হুম, তুই জানতিস? 2 দিন আগে জেনেছি। ও মাই গড, পিওর চিটার। শালা গোয়েন্দা হয়ে লোক ঠকিয়ে বেড়াচ্ছে। সম্বর্ধনা হাতে ফিরে এসে নিচের আসনে বসে শাহেদ। মুখে আর কথা ফুটল না তার। তিনজনই চুপ মেরে আছে। এ যেন একজন আরেকজনের অন্তরের সব লুকায়িত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে নীরবে। এখন সম্ভাবনা নেওয়ার পালা লন্ডন বিজনেস টাইকন রিদিমা চৌধুরী, আমাদের দেশের অর্থনীতিতে যার ভূমিকা ব্যাপক। একে একে সকলেই সম্বর্ধনা হাতে তুলে নিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পালা। সাদ আর রিদিমা এগিয়ে যাচ্ছিল গাড়ির দিকে। পেছন থেকে ডেকে ওঠে শাহেদ। শাহেদের ডাকে পেছন ফিরে তাকালো সাদ। রিদিমা পিছনে ফিরল না, থমকে দাঁড়ালো শুধু। ওই রকম পিছনে ফেরার অভ্যেস সে অনেক আগেই ত্যাগ করেছে। প্রবলেম কি তোর? দেখ, তোর সাথে ঝামেলা করার কোনো ইচ্ছেই আমার নেই। আমি শুধু রিদিমার সাথে কিছু কথা বলতে চাই। রিদিমার দিকে এগিয়ে যায় শাহেদ। সাদ অপলক তাকিয়ে থাকে। শাহেদ রিদিমার পাশে দাঁড়িয়ে বলল, আমার সঙ্গে 2 কাপ কফি খাওয়ার সময় হবে তোদের, প্লিজ। রিদিমা সাদের দিকে তাকিয়ে চোখ দিয়ে সম্মতি জ্ঞাপন করে। শাহেদের মুখে হাসি ফুটে ওঠে। রিদিমা, সাদ আর শাহেদ কাছের একটা কফি শপে ঢুকলো। 3 বন্ধু। আবারও সেই কফি হাউস, শুধু সম্পর্কগুলো আগের মতো নেই। পাশে নেই বই, মুখে সেদিনের দুষ্টুমির হাসিগুলো আজ পরিণত হয়েছে প্লাস্টিকের হাসিতে। সবাই যেন এক একটা যন্ত্র। শাহেদ ওয়েটারকে ডেকে, একটা কোল্ড কফি, একটা ব্ল্যাক কফি অ্যান্ড কড়া করে 1 কাপ চা। নো কোল্ড কফি, গ্রিন টি। শাহিদ হা করে তাকিয়ে আছে। ওয়েটার অর্ডার নিয়ে চলে যায়। কোল্ড কফি ছাড়লি কবে? জীবনের প্রয়োজনে অনেক কিছুই ছাড়তে হয়। সবারই টেস্ট বদলায়। খুব পরিবর্তন হয়েছিস দুজনেই।
তা তো বটেই। তা সিআইডিতে জয়েন করলেন কবে থেকে? স্পেশাল অফিসার শাহেদ শাহরিয়ার। আইনের লোক হয়েও ঠকিয়ে বেড়াচ্ছিস সবাইকে। আমি এতদিন সিক্রেট অফিসার ছিলাম, বিধায়ী বিষয়টা সকলের কাছ থেকে লুকাতে হয়েছে। তারপর? এটা না হয় ডিউটির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সেদিন কোথায় হাওয়া হয়ে গেছিলি? সেটা বলার চেষ্টাই করছি, তোরা সুযোগ দিচ্ছিস কই? তুই তোর চান্স হারিয়ে ফেলেছিস। শাহেদ অসহায় দৃষ্টিতে তাকিয়ে। এভাবে বলিস না। তো কিভাবে বলা উচিত শিখিয়ে দিবি প্লিজ? সাদ নিশ্চুপ। শাহেদ বলে ওঠে, তুই অনেক কঠিন হয়ে গেছিস প্রিয়দর্শিনী। ততটা নরমও ছিলাম না আগে। তবে আগের চেয়েও অনেকটা। প্লিজ, তুই এখন হৃদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে বসিস না। তা দুজন কি এই টেস্টটা শুধু আমার উপরেই অ্যাপ্লাই করছিস? কি বলতে চাস? শাহেদ রিদিমার দিকে তাকিয়ে। বাইরের দুনিয়াতে রিদিমা চৌধুরীর দাপট তো খুব, ঘরের ভিতরে ক্রিমিনাল ধরতে এত সময় লাগে? তোর মতো চোর পুলিশের চাকরি না আমাদের। তা না হয় বুঝলাম, কিন্তু আপনার হৃদকে হিসাব করে বলতে বলুন যে তার ঠিক কয়টা সিক্রেট গ্রুপ আছে এই দেশে। এসব গ্রুপ আমার নিজের নিরাপত্তার জন্য, এটা নিয়ে কৈফিয়ত দিতে আমি বাধ্য নেই। সাদ শাহেদের দিকে তাকিয়ে। তোর জবাব পেয়েছিস? এত বকবক ফুটছে তো কি করে তোর মুখে, হারামি? বিদেশ থেকে পালিয়ে এসেছিস সামান্য একটা মেয়ের হাত থেকে বাঁচার জন্য? ছি। সো হোয়াট, আমার ইচ্ছা। তা না হয় বুঝলাম। ওয়েট, ঘরের ক্রিমিনাল মানে? শাহেদ ভ্রু কুচকিয়ে। ইটস এ টপ সিক্রেট ম্যাডাম, বলা যাবে না, খুব শীঘ্রই দেখতে পাবেন। এভাবে মান অভিমানের পাল্লা দিয়ে চলতে থাকে তিন বন্ধুর কথা। ইশুয়া ভার্সিটি শেষ করে বাড়িতে ফিরেছে। রুমে ঢুকতেই পেছন থেকে জড়িয়ে ধরে রবিন। খালি কাঁধে ঠোঁট রাখে ইশুয়ার চোখ দুটো ছানা বড়া। চেঁচিয়ে ওঠে সে। এই কি করছেন, ছাড়ুন। সবে তো শুরু, এখনই এত বিরক্ত হয়ে গেছেন? আগে বলুন আপনি ভার্সিটি থেকে কখন আসলেন? কত খুঁজেছি আমি আপনাকে। ইশুয়াকে জড়িয়ে ধরা হাত দুটো আলগা হয়ে এলো রবিনের। রবিন আমতা আমতা করে বলল, আসলে আপনি তো আজ অফিস থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিল, তাই অফিস সামলাতে জলদি চলে আসতে হয়েছিল। ইশুয়া কাঁধের হাত ব্যাগটা রাখতে রাখতে বলল। ও, আমি আরো ভাবলাম রবিন কপাল ভাঁজ করে। কি? মেয়েদের সাথে ইটিস পিটিস করছেন কোনো চিপায় চাপায় বসে। হোয়াট ইটিস পিটিস? হোয়াট চিপা চাপা? নাথিং। ইশুয়া ফ্রেশ হতেই ওয়াশরুমে ঢোকে আর উচ্চস্বরে হাসতে লাগলো। সেই হাসির আওয়াজ রবিনের কানে যেতেই চিল্লিয়ে ওঠে রবিন। মিস অধ্যাপিকা, বের হন খালি ওয়াশরুম থেকে, আজ তো আপনার খবর আছে। কচু করবেন। হঠাৎ সিনথিয়া এলো রবিনের কক্ষে। সিনথিয়াকে দেখে রবিন জিজ্ঞেস করলো, তুই এখানে? সিনথিয়া ছুটে এসে রবিনের গলা জড়িয়ে ধরে। মিস করছিলাম তোমাকে। ছাড়, গায়ে পড়া স্বভাবটা এবার ছাড়। তোমার থেকে দূরে যেতে ইচ্ছেই করে না। রবিন ঝটকা মেরে সিনথিয়ার হাতটা সরিয়ে দিয়ে। আমার বউ দেখলে মারবে, দূরে যা। ইশুয়া তখন ওয়াশরুম থেকে বেরিয়েছিল। সিনথিয়াকে দেখে বলে উঠল, কি গো ননদিনী, ভাইয়ের ঘরে হঠাৎ? কিসের ভাই? রবিন আর আমি সমবয়সী। তাতে কি, সম্পর্কে তো ভাই হয় তোমার। এক্স্যাক্টলি। সিনথিয়া গোমরা মুখে বলল। এমনিতে এসেছিলাম। কথাটা বলেই বেরিয়ে গেল সিনথিয়া। ইশুয়া মুচকি হেসে ছাদে কাপড় শুকাতে দেওয়ার জন্য বেরোতে যাবে, তখনই রবিন ইশুয়াকে সামনে থেকে জড়িয়ে ধরল। ইশুয়া হকচকিয়ে বলল, এই আপনি হুটহাট করে জড়িয়ে ধরার ব্যামো আছে নাকি? না তো, আমার তো বউ রোগ। ফাজিল কোথাকার, ছাড়ুন বলছি, নয়তো ভিজে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলবো। তাই করো বউ, অল্প অল্প করে মারার চেয়েও একেবারে মেরে ফেলো, রেহাই দাও। এইদিকে দেলোয়ার খান দুদিন পর ফিরলেন চট্টগ্রাম থেকে। তাড়াহুড়ো করে ঘরে ঢুকতে যাবেন, তখনই স্ত্রী সুরাইয়া খানের সাথে ধাক্কা খেলেন। হাত থেকে পড়ে গেল পুটলিটা। অনেকগুলো চকচকে জিনিস সারা ঘরের মেঝেতে ছিটিয়ে পড়ে। দেলোয়ার খান ঘরের দরজা লক করে দিল সঙ্গে সঙ্গে। সুরাইয়া খান অবাক হয়ে তাকিয়ে আছেন। দেলোয়ার খান চকচকে জিনিসগুলো একটা একটা করে কুড়াচ্ছেন। সুরাইয়া খানের পায়ের কাছে একটা পড়েছিল, সেটা তিনি তুলে হাত দিয়ে চোখের সামনে ধরে পরখ করে দেখে স্বামীর দিকে তাকালেন। ডায়মন্ড, আসতে বলো, কেউ শুনতে পাবে। কোথায় পেলে এসব? কি করো তুমি?
বললাম না আস্তে কথা বলো, দেয়ালেরও কান আছে। তুমি কি করো বলবে আমায়? তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? সুরাইয়া খান স্বামীর ধমকে শিউরে ওঠেন। দেখছিস বাপের জন্মে এত হিরে শকর কর আমার কাছে দেখেছিস? তুমি কি স্মাগলিংয়ে যুক্ত? দেলোয়ার খান হাসতে হাসতে বলেন। অন্য সবার কাছে স্মাগলিং হলেও আমার কাছে একটা মানে ব্যবসা, রাতারাতি বড়লোক হওয়ার ব্যবসা। বয়স তো অনেক হলো, এবার এসব পাপ কাজ ছাড়ো। দেলোয়ার খান রেগে। জ্ঞান না দিয়ে এক কাপ চা নিয়ে আয় যা। সুরাইয়া খান কথা বাড়ালো না, কারণ তিনি জানেন কুকুরের লেজ কখনো সোজা হবার নয়। এবার শুধু শাস্তি পাওয়ার পালা। রুম থেকে বেরিয়ে পড়লেন তিনি। ড্যাড আসবো? আরে তুই আয় মা। কি করছো? কিছু না, বসে আছি। তোর মাকে পাঠিয়েছি চা করতে, কিছু বলবি? রবিন আর ইসোয়ার ব্যাপারে। আফজাল সাহেব কপাল কুঁচকে। আবার কিছু করছে নাকি হতছাড়া? নো ড্যাড। তাহলে? এবার ওদের রিসেপশনের ব্যবস্থাটা করে ফেলা উচিত আমার মতে। ওদের না জেনে রিসেপশনের ব্যবস্থা করা কি ঠিক হবে? জানাবি না কেন? ডিনারে সবাই থাকবে, তখন সবাইকে তুমি বলে দিও না হয়। সেখানে মাও থাকবে। এইটুকু আমি সামলে নিতে পারবো। ওকে, আমি ডিসকাস করে নিব আজ সবার সাথে। বাবার সাথে কথা শেষ করে বেরিয়ে যায় ঘর থেকে রিদিমা। নিজের কক্ষে যাওয়ার সময় হঠাৎ মুড চেঞ্জ হয়ে গেল তার। সিঁড়ি পেয়ে ছাদে উঠতে থাকে সে। তখনই ইশুয়া কোনো কারণে রুম থেকে বের হয়েছিল। রিদিমাকে ছাদে উঠতে দেখে সেও পিছু নিল। রিদিমা ছাদের কার্নিশে দাঁড়িয়ে এক মনে চেয়ে আছে আকাশের ওই মেঘে ঢাকা চাঁদটার দিকে। কি অদ্ভুত এই পৃথিবী! একই রকম মানুষের কত ভিন্ন ভিন্ন জীবন। কেউ ঠকবাজ, কেউ বিশ্বাসঘাতক, কেউ ভালোবাসার কাঙাল, কেউ দুমুঠো খেতে পায় না, এতটাই অভাবী। সবারই অভাব রয়েছে, কারো টাকার, কারো ভালোবাসার। হঠাৎ পেছন থেকে ইশুয়া জিজ্ঞেস করে, মন খারাপ আপু? রিদিমা পিছু ফেরে। তুমি এসো এসো। ইশুয়া এগোতে এগোতে। বললে না তো মন খারাপ? কই না তো। তাহলে এত কি ভাবছিলে? জানো ইসোয়া, তুমি একমাত্র ব্যক্তি যে কিনা বিনা দ্বিধায় আমাকে সব কিছু জিজ্ঞেস করে ফেলো। মনের মাঝে চেপে রাখো না কোনো কিছু। ও মা, চেপে কেন রাখতে যাব? যেটা জানতে ইচ্ছে করবে ওইটা জেনে নেওয়াটাই বেটার। একটা কোশ্চেন করি তোমাকে। হ্যাঁ, অবশ্যই করো আপু। বলো তো, এই দুনিয়াতে সবচেয়ে অভাবী কারা? যাদেরকে ভালোবাসার মতো কেউ নেই। রাইট। হঠাৎ এই কথা কেন আপু? নিজেকে মাঝে মাঝে সবচেয়ে অভাবী মনে হয় জানো। ভালোবাসার মতো কেউ নেই, বৃথা জীবন। মোটেও না, এটা একেবারে ভুল ধারণা। তোমার পরিবার আছে তোমাকে ভালোবাসার জন্য, তোমার বাবা মা, তোমার ভাই আর তোমার বেস্ট ফ্রেন্ডরাও আছে। তারপরও দিন শেষে আমাদের একটা নিজের মানুষ থাকা চাই, যার কাছে আমি মন উজাড় করে হাসতে পারবো, প্রাণ খুলে কাঁদতে পারবো, সবার নামে অভিযোগ করতে পারবো নির্দ্বিধায়। ইশুয়া ভ্রু কুঁচকে। লাইফ পার্টনার? সাদ ভাইয়া তো আছেই। রিদিমার হালকা চেঁচিয়ে ওঠা দেখে ইশুয়া ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে আপু। তুমি নির্ভয়ে বলতে পারো। ইশুয়া চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে গড়গড় করে বলে ফেলল, আসলে আপু সাদ ভাইয়া তোমাকে খুব ভালোবাসে। ইশুয়ার কথা শুনে রিদিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। ইশুয়ার দিকে তাকিয়ে পুনরায় জিজ্ঞেস করলো, এই তোমায় সাদ বলেছে? মানে ওনার চোখ দেখেই বোঝা যায়। কথা ঘোরাবে না একেবারে। সাদ নিজে তোমাকে এই কথা বলেছে কিনা? রিদিমার শরীরটা থরথর করে কাঁপছে। নিজের রাগ নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়ছে। ইশুয়ার দিকে তাকিয়ে বলল, নিচে যাও ইসুয়া, আমাকে একটু একা থাকতে দাও। ইশুয়া রিদিমার আচরণে হকচকিয়ে গেল, তাই সে বিনা বাক্যে নিচে চলে গেল। রিদিমা তার লাল লাল চোখ দুটো দিয়ে আকাশ দেখছে। কিছুক্ষণ পর সে সাদের নাম্বারে কল দিল। দুবার কল হওয়ার পর রিসিভ হলো না দেখে রিদিমা একটা অ্যাড্রেস দিয়ে সেখানে কাল 12টার সময় দেখা করতে বলে। সাদকে মেসেজ করার পর শাহিদের নাম্বারে কল দেয় রিদিমা।
শাহেদ তখন নিউজ পেপার পড়ছিল। রিদিমার নাম্বার নিচের ফোনের স্ক্রিনে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে সে। কলটা তাড়াহুড়ো করে রিসিভ করতেই, হ্যালো। কাল দেখা করা যাবে? কোনো সমস্যা? এলেই জানা যাবে। কোথায় দেখা করতে হবে? অ্যাড্রেস আমি সেন্ড করে দিচ্ছি। ওকে। রিদিমা কল কেটে অন্য একটা নাম্বারে ডায়াল করলো। কলটা ধরার সঙ্গে সঙ্গে রিদিমা বলল, আমি একটা পি কার্ড তার সাথে অ্যাড্রেস দিচ্ছি, কালকার মধ্যে তাকে বাংলাদেশে আমার চাই, যে করেই হোক। কাজ হয়ে যাবে ম্যাডাম। রিদিমা কথা বলা শেষ করে নিচে নেমে আসে। ডিনারের সময় হয়েছে, সবাই নিশ্চয়ই অপেক্ষা করছে, তাই সে সোজা ডাইনিং রুমে চলে আসে। রাতের খাবার খেতে বসেছে সকলে। আফজাল সাহেব দেলোয়ার খানের দিকে তাকিয়ে বলল, আজকাল তোমার কোনো হদিশ পাওয়া যায় না দেলোয়ার, কোথায় থাকো? বিশেষ কাজে 2 দিনের জন্য চট্টগ্রাম যেতে হয়েছে। ওহ, তাই বলো। সুরাইয়া খান স্বামীর দিকে আর চোখে ঘৃণা ভরা দৃষ্টিতে একবার তাকালেন। রিদিমা চিকেনে কামড় বসাতে বসাতে বলল, এই কাজের জন্য কত জায়গায় যেতে হয় আপনাকে ফুফা? দেলোয়ার খান হকচকিয়ে গেল। এই মেয়ে তাকে সন্দেহ করছে নাকি? গলা পরিষ্কার করে মিনমিনিয়ে বলল, মানে হলো কি, এমন কাজ ছিল হঠাৎ কাউকে না জানিয়ে চট্টগ্রাম চলে গেলেন হঠাৎ। তোমাকে কৈফিয়ত দিব না কিসে? তুমি ছোট হয়ে যেসব কাজ করো আমাদের মুরব্বীদের তার কৈফিয়ত দাও কখনো? এটুকু আশাও করবেন না কখনো মিসেস চৌধুরী। দিন দিন খালি অধপতন হচ্ছে তোমার। রিদিমা কিছু বলতে যাবে তার আগেই রবিন বলে উঠল, দাদিমা, তোমার ফেভারিট বেগুন ইলিশের তরকারিটা খাও। তারপর বোনের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে। আফজাল সাহেব কেশে সবার দৃষ্টি আকর্ষণ করল। তোমাদেরকে আমার কিছু কথা বলার ছিল। কি বাবা? তোমাদের বিয়েটা তো ঘরোয়াভাবে হয়েছে, এবার রিসিপশন করে ধুমধাম করে ইসি ও মামুনিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় হয়েছে। ধুমধাম করে জানানোর কি আছে বাবা? অবশ্যই দরকার আছে। তোমরা যেটা ভালো। সিনথিয়া ঈশ্বর দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে বলল, আদিক্ষেতা। ঠিক তখনই পাশ দিয়ে ঈশ্বর যাওয়ার সময় হাতে থাকা ডালের বাটিটা একেবারে উল্টে গিয়ে সিনথিয়ার পিঠ বরাবর কাঁধে পড়ল। সিনথিয়া জলদি করে উঠে দাঁড়ায়। ততক্ষণে সে ডাল দিয়ে এক প্রকার গোসল করে নিয়েছে। এটা কি করলে? দিলে তো সারা শরীর অপরিষ্কার করে। সরি, আমি দেখিনি। সিনথি, যা গিয়ে চেঞ্জ করে নে। সিনথিয়া ঈশ্বর দিকে তাকিয়ে যেতে যেতে বলল, অসহ্যকর। মমতা চৌধুরী কপাল ভাঁজ করে ঈশ্বর দিকে তাকিয়ে বলল, সবসময় তোমার হাত থেকে এটা সেটা ওর ওপরেই কেন পড়ে? সরি দাদিমা। এতবার সরি বলার মতো কিছু করনি তুমি। মন খারাপ করার মতো কিছু হয়নি। রবিন, তুমি ইস্যুকে নিয়ে শপিংয়ে যাবে। 2 দিন পর রিসিপশনের ডেট ফিক্স করছি। ওর যা যা লাগবে সব কিছুর ব্যবস্থা করে দিও। ওকে বাবা। সবাই ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। ঈশ্বর হাতের কাজগুলো সেরে রুমে আসে, বিছানায় দপ করে বসে পড়ে। রবিন তখন ব্যালকনিতে ছিল। ঈশ্বর উপস্থিতি টের পেয়ে রুমে আসে। এনিথিং রং? কি হয়েছে? ঈশ্বর রবিনকে তার আর রিদিমার কথোপকথনের সব বলল। রবিনের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ঈশ্বর দিকে তাকিয়ে বলল, সাদ ভাইয়া কি সত্যি আপনিকে ভালোবাসে? সেটাই তো বললো আমাকে। ওকে, নো টেনশন, ঘুমিয়ে পড়ো। রবিন তার গায়ের গেঞ্জিটা পাল্টে একটা টি শার্ট পরল। ঈশ্বর অবাক হয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছেন নাকি? বন্ধুদের সাথে একটু আড্ডা দিব। এত রাতে? কেন, মিস করছো নাকি? অসভ্য, মন থেকে শয়তানি যাবে না কখনো। রবিন আর কিছু না বলে বেরিয়ে গেল বাড়ি থেকে। ঈশ্বর বিছানায় গা এলিয়ে দেয়। শাহেদ ডিনার শেষ করে কেবল হাত ধুয়েছে, তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। শিলা আর শাহেদ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। দেখ তো এত রাতে কে এলো। শিলা দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে রবিন ঢুকলো। শাহেদ এগিয়ে গেল তার দিকে। কি ব্যাপার তুমি? আপনি কিছু বলেছে আপনাকে ভাইয়া? রিদিমা কই না তো। কিছু কি হয়েছে বাড়িতে? আসলে রিদিমা কাল দেখা করতে বলেছে আমাকে। ও আচ্ছা। কি হয়েছে বলবে তো? কাল আপনির কাছ থেকে শুনবেন। সে না হয় হলো, তুমি শান্ত হয়ে বসো তো। না,
অনেক রাত হয়েছে, বাড়িতে ফিরতে আরও লেট হবে। তার চেয়ে বরং অন্য একদিন বসবো। শাহিদকে বিদায় জানিয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রবিন। বলো আরিফ। ম্যাডাম, আপনার দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ করতে গিয়েছি, কিন্তু কাউকেই পাইনি। ভালো করে খোঁজ লাগাও। তাকে পাওয়া না গেলে ও তার খোঁজ পাওয়া গেছে। কোথায় আছে সে? দুর্ভাগ্য বলবো নাকি সৌভাগ্য বলবো? হোয়াট? সে এখন বাংলাদেশে আছে। রিদিমা মুখে হাসি ফুটিয়ে, ও আই সি। এবার কি করবেন ম্যাডাম? এর আপডেট তুমি পরে পেয়ে যাবে, রাখছি। ওকে ম্যাডাম। রিদিমা কলটা কেটে বেডের উপর শুয়ে পড়ে। মাথাটা ধরেছে খুব, ঘুমানোর প্রয়োজন। চোখ জুড়ে ঘুম নেমে আসে তার। রিদিমার দুটো মিসড কল নিচের ফোনের স্ক্রিনে দেখে সাদ হতভম্ব। রিদিমা কল করেছে, অথচ সেটা মিস করে ফেলল সে। কপালটাই খারাপ। রিদিমাকে কল দিতে যাবে তখনই মেসেজটা চোখে পড়ে সাদের। একটা অ্যাড্রেস দেওয়া, সেখানে কাল 12টার সময় দেখা করতে বলেছে রিদিমা। তবে কি বিশেষ কিছু? মেসেজটা পড়ে সাদ হাতে কফির কাপে চুমুক দিল। কাপ হাতে নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। রাতে খাওয়ার পর কফি না হলে যেন কিছু একটা মিস হয়ে যায় সাদের। একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। বারান্দায় দাঁড়ানো সাদ খেয়াল করলো তাদের বাড়ির সামনের রাস্তায় সোডিয়ামের আলোতে হুডি পরা কাউকে দেখা যাচ্ছে, যে কিনা সাদের ব্যালকনির দিকেই তাকিয়ে আছে। তার চেহারাটা স্পষ্ট দেখা না গেলেও রাস্তায় তার ছায়াটা গভীর অন্ধকারে আচ্ছন্ন। সাদ চোখের চশমাটা ঠিক করে নিল। চিনতে পারছে না সে কে হতে পারে এই ছায়া মানব, নাকি ছায়া মানবী। এই দেশে তাকে ফলো করবে কে, তাও আবার এত রাতে? জরুরি তলব হঠাৎ। তুই বস, আরো একজনকে আসতে বলেছি। কাকে? এলেই দেখবি। রেস্টুরেন্টের দরজা দিয়ে শাহিদকে ঢুকতে দেখে সাদ উঠে দাঁড়ায়। রিদিমা সাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি? ও এখানে কেন রিদ? বস, একটু পরই তো জানতে পারবি। শাহিদ রিদিমাদের সঙ্গে যোগ দিল। রিদিমা আজ সাদের দিকে তাকিয়ে বলল, হাই গাইস। সাদ যেন অসন্তুষ্ট। রিদিমা মুচকি হেসে জবাব দেয়। শাহিদ রিদিমাকে উদ্দেশ্য করে বলে, এভাবে ডাকার কারণ? আজ তোদেরকে আমার অনেক কিছু জানানোর আছে। ফোনে বললেই পারতি। সরাসরি বলতে হবে তাই তো ডেকেছি। তোর সময় না থাকলে আসতে পারিস। বলো কি হয়েছে? সেদিন না আসার কারণ কি? শাহিদ ভ্রু কুচকে, কোন দিন? জাস্ট শাট আপ। আমি এখানে মজা করতে আসিনি, যা জানাতে চেয়েছি বলো। পুরনো কাসুন্দি ঘাটার কি দরকার রিদ? বাদ দে না। রিদিমা সাদের দিকে তাকিয়ে, তোর কি খুব বেশি প্রবলেম হচ্ছে? সাদ হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, না। তাহলে একটু চুপ থাক। রিদিমা শাহিদের দিকে তাকিয়ে, কি হলো বলুন? এতদিন তো এই সুযোগটাই খুঁজছিলেন। শাহিদ গলা খেকিয়ে, যেদিন আমাদের কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করার কথা ছিল, তখন আমি বাসা থেকে সব ব্যবস্থা করে বের হয়েছিলাম প্রিয়দর্শিনী। পথে এমন কি হলো সব ব্যবস্থা জলাঞ্জলি দিয়ে দিলি? রাস্তায় ছিলাম, হঠাৎ একটা কল আসে আমার অফিস থেকে। খুব ইম্পর্টেন্ট মিশনে যেতে হবে ওই মুহূর্তেই। আমাকে কল করে জানানোর প্রয়োজন ছিল নাকি? তখন কি বলতাম আমি? আমার এই কাজের কথা তখন সবার কাছ থেকে লুকানো ছিল, কেউ জানতো না। আমি সারাদিন বসেছিলাম যেখানটায় আসার প্রতিশ্রুতি দিয়েছিল। আমার মিশন শেষ হতেই আমি সরাসরি সেখান থেকে তোমার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই। তবে রিদিমা আর সাদ, তবে আমি যখন মিশন শেষ করে আসতে যাব, তখনই একটা নাম্বার থেকে কল আসে আর আমার মাকে মেরে ফেলার হুমকি দেয়। ডোন্ট টক রাবিশ। সাদ হেসে জবাব দেয়। গল্প বানাস না, তোর তো মা নেই, তোর মাকে কে মারতে যাবে? শাহিদ সাদের দিকে তাকিয়ে, তোর উত্তরটা আমি পরে দিচ্ছি, ওয়েট। রিদিমার দিকে তাকিয়ে বলল, মায়ের কাছ থেকে সেই ছোট্টবেলায় দুই ভাই বোন আলাদা হয়ে গেছি। অন্তত দূর থেকে একটু দেখার আশা তো আছে, যতদিন বেঁচে থাকবে। যদি সেদিন আমি যেতাম, তোমাকে বিয়ে করতাম, তবে আমার মাকে আমাদের হারাতে হতো। জীবনে অনেক কিছু হারিয়েছি প্রিয়দর্শিনী, আর হারাতে ইচ্ছে করিনি সেদিন। আমাকেও তো সেদিন হারিয়েছেন। 2 দিন পার হয়ে গেল, তোমাকে জানাবো ভাবছি, কিন্তু তুমি তো আমাকে সেই সময়টাই দিলে না। সাদ দুজনের কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি হচ্ছে এসব? মাথায় ঢুকছে না কিচ্ছু তার। কে ছিল? মিস্টার দেলোয়ার খান। রিদিমা তার ডান হাত দিয়ে টেবিলের উপর থাকা গ্লাসটা মাটিতে ছুঁড়ে মারে। এই
একটা মানুষই আমার জীবনের কালচাপ হয়ে দাঁড়িয়েছে সেই শুরু থেকে। তিনি আরও অনেক কাজের সাথে যুক্ত। উপযুক্ত প্রমাণের অভাবে তাকে ধরা যাচ্ছে না। উপর থেকে স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। তার সকল কর্মকাণ্ডের প্রমাণসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করার নির্দেশ আছে। আমার কাছে কিছু প্রুফ আছে, তবে এগুলো যথেষ্ট নয় আমার মনে হয়। অপরাধীকে হাতে নাতে ধরার সর্বোত্তম উপায়। নো প্রবলেম, যাকে লাগানো হয়েছে ডিউটিতে সে সুযোগের অপেক্ষায় শুধু। এবার আমাকেও কিছু বুঝিয়ে বল। আমার এই বিষয়ে অলরেডি শাহিদের সঙ্গে কথা ছিল, হয়ে গেছে। তুই এত জেনে কি করবি? আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না প্রিয়দর্শিনী? আমি এখন এসব নিয়ে ভাবছি না, ভাবতে চাই না। স্বাদের দিকে ফিরে তাকালো রিদিমা। হঠাৎ এই দেশে আসার কারণটা কি আমাকে বলবি? স্বাদ ভেবা চেকা খায়। রিদিমাকে কিছু সন্দেহ করছে। স্বাদ আমতা আমতা করে বলল, মায়ের জন্য, তার আবদারি। ইশুয়াকে কি বলেছিস? স্বাদ টেনে টেনে বলল, আমি তোকে জিজ্ঞেস করছি। আমি ওকে আবার কি বলতে যাব? চালাকি করার চেষ্টা করিস না ডাক্তার। অ্যাকচুয়ালি আই লাভ ইউ রিদ। রিদিমা খুব একটা অবাক না হলেও শাহিদ তার রক্ত চোখে তাকিয়ে আছে স্বাদের দিকে। আর ইউ ম্যাড? কেন রিদ, কাউকে ভালোবাসার মাঝে পাগলামের কি দেখলি? সাদ, তুই জানিস আমার আর রিদিমার সম্পর্কের কথা। তারপরও রিলেশনটা নেই, থাকলে কখনো এভাবে স্বীকার করতাম না। রিদকে আমিও ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? আমিও তোকে ফার্স্টলি থেকেই ভালোবেসে আসছি, কিন্তু তোদের রিলেশনের পর আর দেশে থাকার সাহস পাইনি। কিছুদিন পরই লন্ডনে চলে যাই। হোয়াট? কি বলছিস তুই এইসব? স্বাদ রেগে, কেন? তুই যদি রিদকে ভালোবেসে মাঝপথে হাত ছেড়ে দিতে পারিস, তবে আমি রিদকে ভালোবাসি স্বীকার করাতে কোনো ভুল দেখতে পাচ্ছি না। স্টপ গাইস, আমি কোনো পোশাক নই যে পছন্দ হলো আর তোরা নিয়ে নিলি। রিদ শোন, আমাকে আগে বলিসনি কেন? ফ্রেন্ডশিপ ভাঙার ভয়। এখন বুঝি ফ্রেন্ডশিপ ভাঙার ভয়টা নেই? এখানে তোদের তর্ক করতে ডেকে নিয়ে আসিনি আমি। দেখ সাদ, আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম, তার জায়গায় অন্য কাউকে মেনে নাও, ইটস নট পসিবল। রিদ এভাবে বলিস না। স্বাদ হুট করে রিদিমার হাতটা ধরে। রিদিমা হকচকিয়ে গেল। শাহিদ কপাল কুঁচকে দেখছে সবকিছু। কি করছিস কি? হাত ছাড়। হাতটা ছাড় ছাড়। আমি তোকে খুব ভালোবাসি রিদ। আমি তো দূরেই চলে গেছিলাম, ভাগ্য আমাকে আবার টেনে এনেছে। এতে আমার দোষটা কোথায় বল? দেখ, বিষয়টা এমন না যে তোকে রিজেক্ট করে আমি শাহিদকে আবার সুযোগ দিচ্ছি। আমি আমার লাইফের সঙ্গে আর কাউকে জড়াতে চাই না। শাহিদ এবার যেন একটু নিভে গেল। রিদ, আমাকে। রিদিমা উঠে দাঁড়ায় আর বলে, আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না প্লিজ। যা বলার ছিল বলে দিয়েছি আমি। কিন্তু তোরা বস, আরও একজন আসার ছিল। এত লেট হচ্ছে কেন? আমি এগিয়ে দেখি। কথাটা বলে রিদিমা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। স্বাদ আর শাহিদ নিস্তব্ধ হয়ে গেছে। কি হবে বুঝতে পারছে না কেউ। কি চাই রিদিমা? মিনিট চারেক পর রিদিমা একটি মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে ঢুকলো। শাহিদ স্বাদের দিকে তাকিয়ে বলল, হইছি। স্বাদ সামনে তাকিয়ে দাঁড়িয়ে গেল। মিস মারিয়া। রিদিমা আর মারিয়া একসঙ্গে এগিয়ে আসে স্বাদ আর শাহিদের দিকে। মারিয়া একটা সিম্পল সুতির শাড়ি পরে আছে। চলাফেরা হাঁটার স্টাইলে কিছুটা বাঙালি বাঙালি মনে হচ্ছে। আপনি এখানে? আমি ডেকেছি। কেন? মেয়েটাকে দেখ ডাক্তার, তোকে পাওয়ার জন্য কত কি না করছে। আর তুই জানিস না রিদ উনি সেদিন কি করেছে? আমি সব জানি। মারিয়া আমাকে সবটাই বলেছে, কিন্তু কার জন্য করছে এসব সে? এটা কর ভাব। চাই না ভাবতে। রিদিমা কিছু বলতে যাবে তার আগেই মারিয়া বলে উঠল, ডক্টর আহসান। স্বাদ ভ্রু কুঁচকে তাকায়। মারিয়া এগিয়ে এসে বলল, আমি আপনাকে আর কখনো ডিস্টার্ব করব না, এটা নিয়ে কোনো টেনশন নেবেন না। আসলে আমার মা বাঙালি ছিলেন, বাবা বিদেশি। বাংলাদেশের প্রতি আগ্রহ আমার ছোটবেলা থেকেই, তাই একটু একটু করে বাংলা ভাষা শিখতে শুরু করেছি। তার বাংলাদেশে থাকার জন্যই কোনো বাঙালি ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। ডু ইউ লাইক বাংলাদেশ? মিস্টার শাহরিয়ার, আপনি আমার সাথে বাংলাতেই কথা বলতে পারেন। আমি পুরোপুরি বলতে না পারলেও পুরোপুরি বাংলা বুঝি। ইয়েস, আই লাইক। আচ্ছা ঠিক আছে, তাই হবে। স্বাদ মারিয়াকে দেখে বিরক্ত সেটা উপস্থিত তিনজনই বুঝতে পারছে। এখন লাঞ্চের সময়, তাই রিদিমা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করে। স্বাদ দাঁড়িয়ে পড়ে। রিদিমা কপাল ভাঁজ করে, কি রে বস, খাবি না?
মারিয়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। শাহেদ সাদের হাত টেনে আবার বসায়। আরে বেটা বস। সাদ না চাইতেও আবার বসলো। রিদিমা, মারিয়া আর শাহেদ লাঞ্চ শুরু করে, কিন্তু সাদ খাবার মুখে তুলছে না দেখে মারিয়া বলল, ডক্টর হাসান, আপনার বেশি সমস্যা হলে আমি চলে যাচ্ছি। সাদ রেগে। হ্যাঁ, যদি পারেন তাই করুন। রিদিমা আর শাহেদ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। মারিয়া অপমান বোধ করতে লাগলো। এইটা কেমন বিহেভিয়ার সাদ? কি করছিস সাদ? এভাবে বলছিস কেন? মারিয়ার চোখ দুটো ছলছল করে ওঠে। সাদ বিরক্তি নিয়ে খাবার খেতে শুরু করলো। রিদিমা মারিয়ার দিকে তাকিয়ে। সরি মারিয়া, কিছু মনে করো না। মারিয়া নিচের দিকে তাকিয়ে। ইটস ওকে আপু। এই আপু বলছো কেন? নাম ধরে দেখো। মারিয়া হেসে। ওকে। দেখ সাদ, আন্টির বয়স হয়েছে, আন্টিও একটা ছেলের বউ চায়। এই মেয়েটা তোকে খুব ভালোবাসে, তাকে একটা চান্স দেওয়া দরকার। সাদ হাততালি দিয়ে। বাহ রিদিমা চৌধুরী, এই কথাটা কি আপনারও ভাবা উচিত নয়? আমি দুর্ভাগা এত বছর ধরে ভালোবেসে গেলাম, আমাকেও কি আপনার একটা সুযোগ দেওয়া উচিত ছিল না? এভাবে কথা বলছিস কেন তুই? সাদ, থাক, আর কিছু শুনতে চাই না। এবারে আমার লাইফের সিদ্ধান্ত আমাকে নিতে দিন। আমার জন্য ভাবতে গিয়ে এত টাইম ওয়েস্ট করতে হবে না আপনাদের। সাদ রেগে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। সাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে সবাই। শাহেদ আর রিদিমা হতভম্ব। মারিয়া তো বলার ভাষাই হারিয়ে ফেলেছে। মারিয়া রিদিমার দিকে তাকায়। সরি আপু, আমার জন্য তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হলো। রিদিমা কিছু বলে না, চুপচাপ ভাবতে থাকে। ম্যাম, আপনাকে এই কালো শাড়িটাতে দারুণ মানাবে, এটা ট্রাই করে দেখুন। রবিন দোকানদারের দিকে তাকিয়ে। ওই মিয়া, আমার বউকে কিসে মানাবে আমি দেখছি। আপনি এসব নিয়ে আপনার মোটা মাথাটা ঘামাবেন না। কি হচ্ছে কি এইসব? ওরা সেলার, ওরা এসব বলেই তো সেল করবে। আপনি এরকম করছেন কেন? আমার ভালো লাগছে না ওদের কথাবার্তা। পাগল বলতেই পারো, তবুও তোমার দিকে চোখ দিলে। চুপ করুন তো, ফালতু বকবক না করে ড্রেস সিলেক্ট করতে হেল্প করুন আমাকে। ওকে। ঈশওয়া আর রবিন রিসেপশনের জন্য কিছু কেনাকাটা করতে এসেছে মার্কেটে। আমি মেরুন কালারের একটা শাড়ি পরতে চাইছিলাম অনুষ্ঠানে। খুঁজে দেখো কোনটা পছন্দ। ঈশওয়া তার জন্য শাড়ি চুজ করছিল। রবিন একটা জুয়েলারি শপের দিকে বারবার তাকাচ্ছে। ঈশওয়াকে শাড়ি পছন্দ করতে বলে জুয়েলারি শপের দিকে এগিয়ে গেল রবিন। ক্যান আই হেল্প ইউ স্যার? ইয়েস, ওই দুলজোড়া দেখান তো। এইটা? এটার বাম পাশেরটা। এই নিন, আপনার পছন্দ আছে স্যার? রবিন হেসে জিজ্ঞেস করে, প্রাইস? অনলি 35,000 টাকা। রবিন বিল পরিশোধ করে দোলজোড়া পকেটে ঢুকিয়ে আবারও ঈশওয়ার কাছে ফিরে এলো। কোথায় গিয়েছিলেন? ওদিকে। তোমার শাড়ি সিলেক্ট করা হয়েছে? বুঝতে পারছি না, দেখুন না একটু। হয়েছে, বুঝতে পেরেছি। আপনার দ্বারা হবে না, আমি চুজ করে দিচ্ছি। রবিন দোকানদারকে একটা গাঢ় পিঙ্ক কালারের শাড়ি দেখিয়ে বলে, ওটা নামান তো। ওয়াও, কি অনেক জোস শাড়িটা। পছন্দ হয়েছে? হুম। রবিন দোকানদারের দিকে তাকিয়ে। প্যাক করে দিন। আরও কিছু কেনাকাটা করে ঈশওয়া আর রবিন শপিং মল থেকে বেরিয়ে এলো। ঈশওয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে কাজের বাহানায় রবিন অন্যত্র চলে যায়। ঈশওয়া একাই বাড়িতে ফেরে। রবিন একটা গোডাউনের সামনে এসে দাঁড়ায়। ফোনে কিছু নাম্বার টাচ করতেই গোডাউনের দরজাটা খুলে গেল। ভিতরে গিয়ে রবিন একটা চেয়ারে বসলো। রবিন একা নয়, স্যুট টাই পরা আরও 5 জন লোক বসে আছে গোল টেবিলে। স্যার, এবার অ্যাকশন নেওয়ার হাই টাইম। আহা মিস্টার রাহাত, এতদিন ধরে সব কিছু জোগাড় করেছি, আরও 2 দিন না হয় অপেক্ষা করুন। কিন্তু ক্রিমিনাল খুবই দুর্দান্ত স্যার, হাত ফসকে বেরিয়ে যাবে। বেরিয়ে আর যাবে কোথায়? পরশু আমাদের বাড়িতে একটা রিসেপশন আছে। এই নিন ইনভাইটেশন কার্ড, আর এখানে আপনাদের 5 জনের জন্য ওয়েটারের ড্রেস রাখা আছে। এই পোশাকে সবাই সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইয়েস স্যার। মনে রাখবেন, ওইটা একটা যুদ্ধক্ষেত্র আমাদের জন্য, ওখানে আরও 2টো টিম থাকবে, সো বি কেয়ারফুল। ডান। রবিন তার দলকে সম্পূর্ণ কাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল গোডাউন থেকে। অন্যদিকে দেলোয়ার খান তার রুমে বসেই সিসিটিভি ফুটেজ থেকে সব দেখছিলেন। তারপর একটা শয়তানি হাসি দিয়ে বললেন, আমার সাথে গেম? বাপ বেটা মিলে দিলওয়ার খানের ড্রাবল গেম নিয়ে কোনো ধারণা নেই তোদের। এবার দেখবি আসল খেলা।
মাত কাকে বলে দিলওয়ার খান দেখাবে তোদের। মা, তুমি এত হাইপার হচ্ছ কেন বলো তো? তোর চেহারাটা আয়নায় দেখেছিস? একদিনে কি হাল হয়েছে। রিদিমাকে না তুই কিছু বলেছিস, আর না আমাকে ওর সঙ্গে কথা বলতে দিচ্ছিস। দেখো মা, জোর করে কাউকে পেতে চাইলে সুখী হওয়া যায় না। তোর ভালোবাসার কোনো মূল্য নেই? এভাবে বলবে না মা, এটা যা যার ব্যক্তিগত ব্যাপার। ফিলিংস ছাড়া কারোর প্রতি ভালো লাগা বা ভালোবাসা আসে না। মা প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে মারিয়া মেয়েটাকে মেনে নে। মা কি বলছো তুমি, বুঝতে পারছো? তোর জীবন আটকে থাকবে নাকি? উফ মা, যাও তো প্লিজ। রেহেনা বেগম সাদের দিকে এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দেন, তারপর বলেন, আমি তো দেখছিলাম আমার ছেলেটা রিদিমা নামের মেয়েটাকে ঠিক কতটুকু ভালোবাসে। তোমার এই বোকা শোকা সাদা সিধে গবের ছেলেটা ওই বাঘিনীকে অনেক ভালোবাসে, অনেক বেশি। শুন না, আমি একবার কথা বলি রিদিমার সঙ্গে। আবার শুরু করলা তুমি? একবার প্লিজ। নো মিন্স নো। রেহেনা বেগম রুম থেকে বেরুতে বেরুতে বলেন, যা খুশি কর দুটোতে, বিয়ে তো আমি তোদেরই দিব। এদিকে শাহেদ গিটারে তাল তুলতে পারছে না, খুব চেষ্টা করছে, কিন্তু গিটারের সুর যেন আজ কোথাও একটা আটকে গেছে। শিলা ঝালমুড়ি মাখিয়ে এনেছে, ভাইয়ের সামনে ঝালমুড়ির বাটি তুলে ধরে। এই নে খা। তুই খা, ইচ্ছে করছে না। আপু আজ কেন রেখেছো? রিদিমায় একেবারে আগের মতো নেই রে। কিছু কি বলেছে? আমার জন্য ওর চোখে আমি ভালোবাসে দেখিনি আজ। ওর চোখ পড়া আমার জন্য একেবারে কষ্টসাধ্য নয়। একটা কথা বলবো ভাইয়া? বল। এই মেয়েটা অনেক হোঁচট খেয়েছে জীবনে, একা একা অনেকটা পথ হেঁটেছে। এখন সে তার জীবনে একজন সাকসেসফুল লেডি, কিন্তু তার দুঃসময় সে কাউকে পাশে পায়নি। তাই তার লাইফের সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা তাকে নিতে দেওয়া উচিত। এটা একেবারেই ঠিকই বলেছিস। হোঁচট খেতে খেতে রিদিমা অনেক শক্ত হয়ে গেছে। আপু তার জীবনে অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে, অনেক কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে গেছে সে, তার জন্য অনেক স্ট্রাগল করেছে। আজ অন্য সবাইকে তার সুসময়ের কোকিল মনে হবে, এটাই স্বাভাবিক। শাহেদ আর কিছু বলল না, গিটারে আবারও টুংটাং আওয়াজ করতে লাগলো। আজ সব তাল গুলিয়ে যাচ্ছে। রিদিমা বসে আছে ব্যালকনিতে। আজ হাতে কোনো ল্যাপটপ নেই, কাচের তাড়া নেই। আজ নিজেকে একটু সময় দেওয়া দরকার বলেই মনে হচ্ছে রিদিমার। ব্যালকনিতে বসে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে তাকিয়ে আছে সে। রিদিমা নিচু নিচু আওড়াতে থাকে। জীবনটা যেন দাবা খেলার ঘরের মতো হয়ে গেছে। কোনটা রেখে কোনটাকে বেছে নিব কিছুই মাথায় ধরছে না। জ্ঞান শূন্য হয়ে পড়েছি। লাস্ট মোমেন্ট এসে প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ। তোমায় যত গল্প বলার ছিল সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমার সেসব কুড়িয়ে নেয়ার কোনো কারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ। হালকা সুরে ঠোঁট নাড়িয়ে গানের কথাগুলো উচ্চারণ করছিল রিদিমা। তার রুমের দরজায় নক পড়তেই ব্যালকনি থেকে রুমে এলো সে। কামিন। রবিন দরজা দিয়ে ঢুকে। আপনি তুমি বিজি? না, বল। এই দুটো কার্ড বাবা তোমাকে দিতে বলল। আমাকে কেন? সাদ আর শাহিদ ভাইয়াকে ইনভাইট করতে হবে না? সাদকে না হয় করলাম, কিন্তু শাহিদ কি আসবে? তুমি ইনভাইটেশন কার্ড দিয়ে দিও, বাকিটা দেখতেই পাবে। ওকে, রেখে যা। রবিন কার্ড দুটো রেখে বেরিয়ে গেল। রিদিমা মারিয়ার নাম্বারে কল দিল। কয়েকবার রিং হয়ে কেটে গেল। রিদিমা মনে মনে, এই মেয়েটা যে কই। তার 2 সেকেন্ড পরই কল ব্যাক করলো মারিয়া। রিদিমা স্মিত হেসে কলটা রিসিভ করে। এতক্ষণ কল ধরেনি কেন? সরি, এয়ারপোর্টে চেকিং হচ্ছে তো তাই।
তুমি কি সত্যি চলে যাচ্ছ? থেকে কি করব? একটা মানুষকে কয়দিন বিরক্ত করব? আমার নিজেরও তো আত্মসম্মান বোধ বলে কিছু আছে। নিষেধ করবো না যেতে, তবে বলবো 2টো দিন পরে যাও। হোয়াই? আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আসছে পরশু, প্লিজ এটা অ্যাটেন্ড করে তারপর না হয় যাও। কিন্তু কোনো কিন্তু না। তুমি এখন কোথায়? এয়ারপোর্টে? কেন? আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি চলে আসো এক্ষুনি আমাদের বাড়িতে। এক্ষুনি? 2টো দিন আমার সাথে কাটিয়ে যাও প্লিজ। কিছুক্ষণ ভেবে মারিয়া জবাব দেয়, ওকে। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট 10 মিনিটস ওয়েট করো, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ইশওয়া খাটের উপর অনেকগুলো জুয়েলারি বক্স এলিয়ে বসে আছে। পাশে দিতি বেগম আর সুরাইয়া খান বসে। তখনই রবিন রুমে ঢুকলো কোল্ড ড্রিঙ্কসের বোতলে ঠোঁট রেখে। তিনজনকে দেখে কপালে ভাঁজ পড়ে রবিনের। মা, তোমরা এখানে? তোর বইয়ের কাণ্ড দেখ। রবিন ভ্রু কুচকে ইশওয়ার দিকে তাকিয়ে, কি করেছে? দেখ না, আমাকে আর তোর ফুপিকে শাড়ি আর গয়না দিয়ে বলছে এইসব আমাদের জন্য, পরশু যাতে পরি। তো কি হয়েছে? আমরা এখন বুড়ি হয়ে গেছি, এইসব আমাদের মানাই? এত সাজগোজ। শাড়ি আর গহনাই তো, এসব তো অনুষ্ঠানে সব বয়সী মহিলাই পরে। এ আর এমন কি? কেবল শাড়ি গহনা পরলে তো আর হলো না। মানে? এদিকে দেখ। এগুলো দিয়ে নাকি কাল আমাদের সাজতে হবে। হা হা হা। তুই হাসছিস? রবিন ইশওয়ার দিকে তাকিয়ে। এগুলো কি? ইশওয়া এগিয়ে এসে, কেন দেখতে পাচ্ছেন না? মেকআপ, লিপস্টিক আর এগুলো মা আর ফুপুকে কেন দিচ্ছ? আমি এগুলো আলাদা করে আন্টিদের ইউজ করার জন্য এনেছি। পরশু এগুলো দিয়ে সাজবে। হা হা হা। ইশওয়া কপাল কুচকে, হাসছেন কেন? গুড জব, এমনিতেই হাসলাম। তুমি যা বলবা ও মা, আমি এইসব আটা ময়দা সুজি মাখতে পারবো না। আমিও। ইশওয়া কিছু বলতে যাবে তার আগেই দিতি বেগম আর সুরাইয়া খান বেরিয়ে গেল। ইশওয়া তাদের পিছু পিছু বের হতে নিবে, তার আগেই রবিন পিছন থেকে চাপটে ধরে তার। আরে কি করছেন কি? চলে গেল তো, ছাড়ুন আমাকে। চলে যাক। ছাড়ুন বলছি। এত ছাড়ুন ছাড়ুন করো কেন বলো তো? ইশওয়া চুপ হয়ে যায়। রবিন ইশওয়ার এলোমেলো চুলগুলো খোপা করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। ইশওয়া রবিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে খাটের উপর বসে। দেখুন তো এই শাড়িটার সাথে পরশু কোন গহনাগুলো পরবো। এসব মেইলি ব্যাপার, আমি কি জানি? আচ্ছা নিশুয়াকে কাল নিয়ে আসুন না। ভালো কথা মনে করিয়ে দিয়েছ। আমি কাল ওকে সোজা স্কুল থেকে এই বাড়িতে নিয়ে আসবো বিকেলে। জানিয়ে রেখো তো ও বাড়িতে। হুম। এই মিস অধ্যাপিকা। ইশওয়া ভ্রু কুচকে, কি? একটা কিস। ছি, কি নির্লজ্জ। আমি তোমার হাজবেন্ড। তাই বলে এই সব? রবিন ভ্যাবা চেকা খেয়ে, হাজবেন্ডকে কিস করা সোয়াব। হাজবেন্ডকে আদর করা ফরজ, আদর করতে দেওয়া ফরজ। আজ কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? রবিন আমতা আমতা করে, কি আসলে মানে? নামাজেও ফরজ আছে, ওগুলো কে পালন করবে শুনি? কাল থেকে পড়ব নিয়মিত, তুমি আমাকে মনে করিয়ে দিও। ওকে। এই যে মিস, শুনুন প্লিজ। সিঙ্গেল আছেন কি? বলতে চাই একটা কথা। আপনি রাখবেন কি আমার মনের রাজপ্রাসাদের রানী হইবেন কি? আর ভালোবাসার একটা গোলাপ আপনি রাখবেন কি? আরে আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে পুইরা চাই, বুঝতে গিয়েও এই আমারে বুঝেও বুঝেন নাই। রিদিমা জগিং করতে বেরিয়েছে। পাশে এই গানের টোনটা পেয়ে ফিরে তাকালো। রীতিমতো বিরক্ত সে। তুই আবার পিছনে লেগেছিস? আবার মানে? আমি কি তোমার পিছু কখনো ছেড়েছি? অলওয়েজ ফলো করছিস আমাকে, এই তো লজ্জা করে না? রিদিমা তার পরেরটুকু বলতে যাবে তার আগেই পাশের ব্যক্তিটি বলে উঠল, জুনিয়র হয়ে বন্ধুর বোনকে লাইন মারতে চাস? তোর মতো নির্লজ্জ এই দুনিয়াতে খুব কমই আছে। সেই ছোট থেকে পিছু পড়ে আছিস, এখনো চেঞ্জ হওয়ার নাম গন্ধ নেই। এগুলোই বলবি, একেবারে কমন কথাবার্তা। রিদিমা ভ্রু কুচকে, দেখ শুভ, এসব একদম ঠিক করছিস না। আমি চাইলেই কিন্তু। চাইলেই কি? চাইলেই সাত ভাইয়াকে দিয়ে মার খাওয়াতে পারো, শাহেদ ভাইয়াকে দিয়ে শাসাতে পারো, বাট আই ডোন্ট কেয়ার। অনেক শাসিয়েছো, মার খাইয়েছো তোমার বেস্ট ফ্রেন্ড দেখাতে, তারপরে যখন পাল্টাইনি আর পাল্টাবো না।
চাষটা কি তুই? সেই ল্যাংটা কাল থেকে বলে আসতেছি আমি একটা সিনিয়র অপুর সঙ্গে সারা জীবন কাটাতে চাই, এতটুকুই ব্যাস। দেখ তুই বেশি বাড়াবাড়ি করলে এবার তোর বিষয়টা আমি রবিনকে বলতে বাধ্য হব। কি বলবে শুনি? তোমার ভাইও তো। তোকে বলতে হবে না। শুভ রিদিমার দিকে আজ চোখে তাকিয়ে ভাবছি রবিনকে এবার তোমার কথাটা বলেই দিই। রিদিমা ভ্যাবা চেকা খেয়ে এই কি বলবি? রবিন আমার ছোট ভাই, আমি ওর বড় বোন হই। তুই নিজে তো একটা শেমলেস, আমাকেও লজ্জায় ফেলবি। আজ না হলেও কাল তো সবাই জানতেই পারবে। কি জানবে সবাই? আমার তোর সাথে কোনো কানেকশন নেই। কে বলেছে নেই? আছে তো। জাস্ট শাট আপ। আমাকে বলে কোনো লাভ হবে না, এসব চিৎকার চেঁচামেচি চৌধুরী ম্যানশনে গিয়ে করো। কুত্তার লেজ কখনো সোজা হবার নয়। যা ভাবার ভেবে নাও, বউ তো তুমি আমারই হচ্ছ। থাপ্পড় খাওয়ার খুব শখ। এই দাও না, তারপরও তো তোমার ছোঁয়া পাবো। স্টুপিড কোথাকার। স্টুপিড বলা চাই বলো, আমি কিন্তু তোমার ব্যাপারে বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছি। আমও তো সে প্রথম দিন থেকেই জানে। তুই কি পাগল? সারিয়ে তোলা ওষুধ তোমার কাছে। এই তুই জানিস আজ কয় বছর ধরে আমার পিছনে লেগে আছিস তুই? কয় বছর ধরে মানে? আমি তো জন্মের পর থেকে তোমার পিছু লেগে আছি। মা বলে যে মনে নেই, আমার যখন 2 দিন কি 3 দিন তোমরা পরিবার মিলে আমাদের বাড়িতে গিয়েছিলে, তখন তোমার বয়স 5 কি 6 বছর। তোমার ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো দিয়ে আবার এই নরম হট হট গালগুলোতে যেই কিস করেছ, আমি তোমার চুল টেনে ধরেছি। সেদিন থেকে যে তোমার পিছু নিয়েছি। জানতাম তোর মনে ছোট থেকেই লুচ্চামি। শুধু তোমার ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে নয়। তোকে বরাবর ছেড়ে দিই মায়ের বান্ধবীর ছেলে দেখে আর ছোট ভাইয়ের বন্ধু দেখে। ধরে রাখো না, ছাড় থেকে বলেছে। রিদিমা বিরক্ত হয়ে শুভ এবার কিন্তু উষ্টা খাবে বদমাইশ করার জন্য। শুভ দুষ্টু হেসে ছি, দ্য গ্রেট রিদিমা চৌধুরীর মুখের ভাষা এমন। তোর সাথে নোয়াখালীর ভাষাও যায় না। ওকে, তাহলে বলো না। রিদিমা এগিয়ে যায়। শুভ পিছন থেকে চেঁচিয়ে বলে, এতদিন এক্সামে চাপে অ্যান্ড কিছু কাজে বিজি ছিলাম। তোমার জীবনে ব্যাক করেছে শুভ চৌধুরী, মিস রিদিমা চৌধুরী। রিদিমা পিছু তাকালো না। বাড়ি যাওয়ার পথে পা বাড়ায় সে। রিদিমা চলে যাওয়ার পরপরই আড়াল থেকে বেরিয়ে এলো নয়ন। শুভর দিকে তাকিয়ে দুষ্টুমির হাসি দেয়। কিরে ভ্যাটকাশ কেন? বন্ধু, রবিন জানলে তোর 24টা বাজাবে। সেটা জানার পরের কাহিনী। তোদের কি কপাল, তোরা দুজনে বড় আপুটার পটিয়ে ফেলেছিস, আর আমি একটা পিচ্ছি মামুনিরও দেখা পাই না। চল বেটা চল। রিদিমা কপালের ঘাম হাত দিয়ে মুছতে মুছতে ঢুকলো বাড়িতে। দিতি চৌধুরী তখন কাউকে ফোনে দাওয়াত করছিলেন রিসেপশনের। রিদিমা সিঁড়ি পেয়ে উঠতে যাবে, পিছন থেকে দিতি চৌধুরী ডেকে বলে, রিদিমা। রিদিমা থেমে গিয়ে, হ্যাঁ মম। এই নে, তোর খোঁজ করছিল, তোর সাথে কথা বলবে, তোর সিরিন আন্টি। রিদিমা মনে মনে, ওহ নো, রাস্তায় ছেলে জ্বালিয়ে গেল, এখন জ্বালাবে মা। কিরে দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা ধর। রিদিমা এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। জি কেমন আছেন আন্টি? রাদিয়া আম্মু, তুই দেশে এসেছিস আজ কয়েকদিন হলো, একবারও এমুখো হলি না। সরি আন্টি, সময় পাইনি। আমাদের জন্য কি তোর সময় হবে? সেরকম কিছু না আন্টি, কাজে ব্যস্ত। কতদিন দেখি না তোকে। কাল চলে এসো, দেখতেই পাবে। রাখছি এখন। রিদিমা কলটা কেটে দিল, কারণ শিরিন বেগমের কথা শেষ হবে না সারা দিলেও। এটা সে ভালো করেই জানে। ঈশ্বর রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় রিদিমাকে দেখে মুচকি হাসে। রিদিমাও হেসেই তার জবাব দেয়, আপু তোমার জন্য একটা ড্রেস এনেছি, কাল দিতে মনে নেই। আমার জন্য আনতে গেলে কেন? সবার জন্য এনেছি, তোমার জন্য আনবো না তা হয়? আমি কিন্তু শাড়ি পরতে পারি না। নো চিন্তা, তোমার জন্য রয়্যাল ব্লু কালারের প্রিন্সেস ড্রেস এনেছি। কি দরকার ছিল এসবের? রিসেপশন তোমার জন্য রাখা হয়েছে, আমার জন্য না। তোমার জন্য অনেক বেছে এই গাউনটা আমি নিয়ে এসেছি। এত কিছু জানি না, এটা তুমি কাল পরবে। রিদিমা হেসে, আচ্ছা বাবা, পরবো। সাদ আর রেহেনা বেগম ব্রেকফাস্ট করতে বসেছেন। মা, অরেঞ্জ জুসটা দাও তো। রেহেনা বেগম জুসের গ্লাসটা ছেলের দিকে এগিয়ে দিল। মা, ব্যাকপ্যাক করে নাও, কালকের ফ্লাইটে লন্ডনে ফিরছি আমরা। মানে হুট করে ফিরবি? মা, এসেছিও তো হুট করেই। তাই বলে?
হঠাৎ বাড়ির দরজায় নখ পড়ে। রেহেনা বেগম এগিয়ে যান দরজার দিকে। আসবো আন্টি? আরে রবিন, এসো এসো ভেতরে এসো। রবিন যে? সকাল সকাল চলে এলাম। এসে ভালোই করেছো, বসে পড়ো। এসো ব্রেকফাস্ট করো। আরে না না, আমি খেয়ে এসেছি। কোনো কথা শুনতে চাই না, বসে পড়ো। রবিন কার্ডটা রেহেনা বেগমের দিকে এগিয়ে দিল। কি এটা? আপনাদের কাল আমাদের বাড়িতে নিমন্ত্রণ। উপলক্ষ কি? রিসেপশন। ও, আপনাদের আসতেই হবে। 100 বার যাব। তাহলে আজ আসি। ব্রেকফাস্ট করে যাও। প্লিজ ভাইয়া, জোর করবেন না, সত্যি আমি খেয়ে এসেছি। বাড়ির সবাই কেমন আছেন? ভালো, অনেক কাজ, কাল দেখা হবে। আন্টিকে নিয়ে চলে আসবেন। আচ্ছা। রবিন কার্ড দিয়ে চলে যায়। রেহেনা বেগম দরজা আটকে সাদের দিকে এগিয়ে গেলেন। কাল তুই সত্যি যাবি? হ্যাঁ। তবে যে বললি কাল আমাদের ফ্লাইট। ফ্লাইট সন্ধ্যায়।